বসাতেই সকল কেনাকাটা, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বিয়ের শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি সহ জেন্টস এবং সকল প্রকার এক্সক্লুসিভ লেডিস কালেকশন রয়েছে আমাদের কাছে। বিশ্বস্ততার 18 বছর আপনাদের সাথে আছে বস্ত্রবাজার, তাই বিশ্বস্ততার সাথে সকল কেনাকাটা করতে আজই চলে আসুন আমাদের বস্ত্রবাজারে। 3 নং দোকান, উত্তরা ব্যাংকের নিচে, MRH শপিং সিটি, চৌমুহনী, কুলাউড়া। মোবাইল 017147214239, 0187145339। সম্মানিত দর্শক, দেশে ও প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দ্য লাইট গ্রুপের পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম তনয়। দ্য লাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কুলাউড়া টাইমস টিভির আয়োজনে কুলাউড়ার উদ্যমী তরুণদের নিয়ে আমাদের পাক্ষিক আয়োজন লাইটস জয়ধ্বনি। এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুলাউড়ার একমাত্র হিপ হপ ব্যান্ড দল ক্রোন বয়েজ। আমরা প্রথমেই তাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে অতিথি যারা এসেছেন হিপ হপ ব্যান্ড দলের ক্রোন বয়েজের, তাদের সাথে একটু আলাপচারিতা করব। মাহবুবুজ্জামান শিহাব, ক্রোন বয়েজের ফাউন্ডার। আর বর্তমানে আমি কম্পোজারের দায়িত্বে আছি, আর সঙ্গে মাঝে মধ্যে টুকটাক লিরিক্স লিখি। এই আমি ক্রোন বয়েজের কো-ফাউন্ডার প্লাস ক্রোন বয়েজের সাথে আসলে অনেকদিন ধরেই আসলে চলাফেরা। ক্রোন বয়েজের সাথে কাজ করছি 2010 থেকে। আমরা একত্রে কাজ করছি 10 বছর ধরে একই ব্যান্ডে, দুইজন। আসলে কো-ফাউন্ডার আর ফাউন্ডারের কিছু না, আমরা আসলে একটা ব্রাদারহুডের মতো। আমাদের কোনো পদ পদবি বা কোনো ব্যান্ডের কোনো আমাদের মধ্যে নাই, আমরা আসলে একইভাবে কাজ করে যাচ্ছি আমাদের ব্যান্ডের জন্য। আমি প্রথমেই জানতে চাচ্ছি ক্রোন বয়েজের যাত্রাটা শুরু হলো। এটা শুরু হয়েছে 2008 থেকে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে। ওইটা উদ্যোগ নিয়েছিলাম আমি ব্যান্ডের প্রতি একটু আর কি। এই সময় কাল আর কি যে একটা ব্যান্ড গঠন করা কিন্তু 2018 দিকে থেকে খুব কঠিন জিনিস। উদ্যোগ নিয়েছিলাম, আমার লোকে আসলা 2জন ফ্রেন্ড, সুইট, সৌরভ আর জাহিদ। তারা 3জন আসলাম আমরা টোটাল। ও 3জনে আমরা উদ্যোগ করিয়া খুলছিলাম। অবশ্যই 1 বছর মাত্র আমরা এটা চালিয়ে যাইতে সক্ষম হয়েছি আর কি, এর বাদে আর পারছি না। আমরা সাইফ আমার ভাই তাই নিয়ে এইটা হ্যান্ডেল করি আইসু 2020 পর্যন্ত এখনো কন্টিনিউ টাইমটা চালিয়ে যাই। আহামরি আর কি তেমন কিছু নয়, সুন্দরভাবে উদ্যোগ লইছিলাম আর গান টান টুকটাক করতাম, টিভি টাভি দেখতাম, ওগুলা থেকে আর কি ইন্সপায়ারেশন। আগে তো ডিশ চ্যানেল আছিল আর বিপরীত চ্যানেল একটা আছে, ওটা মাঝে মধ্যে হিপ হপ গান টান দিত, ওগুলা থেকে একটু ইন্সপায়ারেশন হয়েছে আর কি। তার মধ্যে অনেক গায়ক ভালো লাগে পরিচয় হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখা হয়েছে, তারা বিভিন্ন সহযোগিতা করছেন। না থেকে কষ্ট করি আইজ অতটুকু আর কি আইসি। 2014 সালে আমরা যতদূর জানি 2014 সালে আপনাদের ব্যান্ডের একটি অডিও অ্যালবাম বের হয়। তো এই অডিও অ্যালবাম সম্পর্কে যদি কিছু বল। আসলে প্ল্যানটা করা 2013 থেকেই আমরা বেসিক্যালি একটা অ্যালবাম নিয়ে কাজ করার। তো প্রথমেই প্ল্যান ছিল একক অ্যালবামে কাজ করার বেসিক্যালি আমরা। তারপর চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা একটু অন্যরকমের, এখানের ওর লিসেনাররা একরকম, তারপরে বেসিক্যালি একটা জায়গাও একটা ভেরি করে। সো সেই জন্য চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটা মিক্সড অ্যালবাম। যদি আমাদের ট্র্যাকের সংখ্যা ছিল অধিক, এখানে 6টা, আর 6টা ছিল বাইরের আর্টিস্টদের আমরা ফিচার করি অ্যালবামে। তারা অবশ্যই অনেক গুণী শিল্পীরা ছিল আমাদের অ্যালবামে। তো আমরা 2014 সালে জানুয়ারিতে আমরা অ্যালবামটা লঞ্চ করি কুলাউড়া পৌরসভায়। ওইখানে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি স্যার থেকে কামরুল ইসলাম, আরও অনেক সবাই অনেকেই ছিলেন আমাদের সেই লঞ্চিং প্রোগ্রামে। আসলে অ্যালবামটি আমাদের যাত্রায় একটা বিগ একটা ফ্যাক্ট অ্যাকচুয়ালি, কারণ আপনি জানেন যে আমরা 2011 থেকে 13 পর্যন্ত অ্যাটলিস্ট আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করতাম। তো 2014তে আমরা অ্যাকচুয়ালি মেন স্ট্রিমে আসা আর কি অ্যালবাম দিয়ে। কারণ নর্মালি যারা গান করে, অনলাইনে গান রিলিজ করে, তাদেরকে আন্ডারগ্রাউন্ড সিঙ্গার বলা হয় বা তারা ধরা হয়। তো আমরা 14তেই চিন্তা করলাম যে, এখন 13তে চিন্তা করলাম যে আমাদের উচিত এখন মেন স্ট্রিমে আসা। মোটামুটি সিলেটে ভালো ভালো গান প্রডিউস করা শুরু করি। যদিও তৎকালীন সময়ে বাংলাদেশের সিনারিওটা ডিফারেন্ট ছিল, মানুষ শুধু একটু আসলে কিছু বলার নেই, মানুষ তখন একটু অন্য টাইপের গান শুনতো, ফোক বা এই টাইপের শুনতো। আর র্যাপ বা হিপ হপ যে বেসিক্যালি জেন্ডারটা, এই জেন্ডারটা বাংলাদেশে এতটা আসলে সেইরকম ফেম পায় নাই সে সময়। তারপর আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। আমরা বাংলাদেশের আসলে কুলাউড়া না, সিলেট না, বাংলাদেশ হিপ হপ ইন্ডাস্ট্রিকে আমরা আসলে চেষ্টা করছি যে তুলে ধরা সবার কাছে। তা আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে কাজ করি, অ্যালবামও রিলিজ করি।
অ্যালবামের রেসপন্সটা ছিল অনেক ভালো। অ্যালবাম আমরা যতগুলো আমরা অ্যাকচুয়ালি অর্ডার করে আনা প্রত্যেকটা অ্যালবামই সেল হয়ে গেছিলো, আর কোনোটাই আসলে ওরকম যে ঘরে পড়ে রয়েছে এরকম কিছু ছিল না। আর অ্যালবামের বেশ কয়েকটা গান খুবই সাড়া ফেলে আমাদের কুলাউড়ায়। অনেক ফ্যানরা যারা আমাদের ফোনে কল দিয়ে বা দেখা করে আমাদের অনেক প্রেস করে আসলে আমাদের গানগুলোর জন্য, এবং বাইরের আর্টিস্টগুলোর গানগুলো অনেক ভালো একটা সাড়া জায়গায় আমাদের অ্যালবাম থেকে। মানে বুঝতে পারলাম যে আসলে রেসপন্স খুবই ভালো ছিল অ্যালবাম থেকে। আমাদের কুলাউড়া অ্যাকচুয়ালি সংস্কৃতি মনে অনেক মানুষই ছিল, বাট তারা কেউ কল্পনা করতে পারে না যে কুলাউড়ার মতো জায়গায় কোনো একক ব্যান্ড যে কুলাউড়া একটা অ্যালবাম রিলিজ করবে, এটা যে শুনছে সেই অবাক হয়েছে। তো আমরা ওই অ্যাপ্রিসিয়েশনটা অনেক ভালো পাইছি। আমাদের যারা সংস্কৃতি মনা যারা সাংবাদিক ভাইয়েরা অনেকেই আমাদের হেল্প করছে ওই টাইমে। বাট যদিও আমাদের নিউজটা একটু কম হয়েছে যদিও অনলাইন পোর্টালগুলোতে, বাট তারা ফেস টু ফেস অনেক প্রেস করছে আমাদের কাজের জন্য। সেই ভালো রেসপন্স পাওয়া অ্যালবামটার নাম কি ছিল? এটা ছিল বাস্তবতা মিক্সড অ্যালবাম ভলিউম 1 ছিল এটা না। আর 2 নিয়ে আসলে ওরকম কাজ করা পরে আর হয়নি। আমি এরপর যে জানতে চাচ্ছি যে এই দীর্ঘ পথ চলায়, কারণ যারা এই ইয়ের সাথে জড়িত থাকে তাদের 1 বছর মানে অনেক বছর। তো আমি সেই অনুযায়ী বলতেছি যে এই দীর্ঘ পথ চলায় তোমার এই ব্যান্ড দলের আসলে কি অ্যাচিভমেন্ট গুলো আছে, মানে কি অ্যাচিভ করেছে আমাদের কুলাউড়ার জন্য বা এই ব্যান্ড দলের? অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমার ব্যান্ড থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের ফ্যানদের ভালোবাসা। আসলে একজন শিল্পী বা একজন আর্টিস্টের কাছে তার ফ্যানদের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সো আলহামদুলিল্লাহ আমরা গান থেকে যে ধরনের রেসপন্স বা যে ধরনের ফ্যান আমরা পেয়েছি আমাদের লাইফে, সেটা আসলে ভোলার মতো না। কারণ হতে পারে ছোট শহর, হতে পারে ছোট্ট একটা ব্যান্ড, কিন্তু আমাদের ফ্যানদের সংখ্যাটা আমরা আসলে গুণে বলতে পারবো না। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক ফ্যান আমাদের ফেসবুক পেজে বলেন, ব্যক্তিগত মোবাইল ফোনে বলেন, আমাদের সবসময় আমাদের খোঁজ খবর রাখে। এই ভালোবাসাটা আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন আমি যদি আরও অ্যাচিভমেন্টের কথা বলি, একটা তো আপনি বললেনই 2014 সালে আমরা অ্যালবাম রিলিজ করি কুলাউড়াতে। এটা বেসিক্যালি আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি। সো এখান থেকে মেইন স্ট্রিমে যাত্রা। তারপরে আমরা 2016 সালে দৈনিক ইত্তেফাক আর ফাতেমা ফাউন্ডেশনের প্রথম জাতীয় সম্মেলনে আমাদের প্রথম যে থিম সংটা, সেটা চলো এগিয়ে যাই একসাথে, সেটাতে আসলে আমরা বেসিক্যালি পার্টিসিপেট করি। সেটা একটা কুইক ট্যালেন্ট ওয়ার্ড ছিল। যদিও আপনারা সবাই জানেন যে দৈনিক ইত্তেফাক প্রতি ওই বছরই বেসিক্যালি যে একটা করে কম্পিটিশন আমাদের ছাড়ে, সেখানে বেসিক্যালি আমাদের গানটা সাবমিট করি তাপস দার কাছে। উনি আমাদের গানটা লিটারালি শুনে খুবই পছন্দ করেন। উনারই লেখা অ্যাকচুয়ালি লিরিক্সটা। তো আমরা বেসিক্যালি সেই লিরিক্সের উপরে কাজ করি। টিউনিং শিহাব ছিল, শিহাব টিউন করে, আমিও সাথে ছিলাম। ওই কম্পোজটাও শিহাব করছিল ওই ট্র্যাকটা। তো ওই অ্যালবামের ওই ট্র্যাকটাতে বেসিক্যালি পুরো প্রোগ্রামে অ্যাকচুয়ালি আমাদের গানটা আসলে থিম সং হিসেবে তারা কাজ করে। ইভেন তারা ইউটিউবে তারা একটা ভিডিও সং করেও তারা বেসিক্যালি এটা পাবলিশ করে। আমাদের যাওয়ার কথা ছিল, বাট সেই সময় আপনি তো জানেন যে আমরা আসলে 2014 সালে আমরা সবাই পড়াশোনার সাথে জড়িত। সো আমরা ঢাকায় গিয়ে ট্রাভেল করে আসা যাওয়া, পড়াশোনার উপরে ফ্যামিলি থেকেও ওরকম সাপোর্টটা পাইনি। আসলে পড়াশোনাটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, মিউজিকটা ছিল জাস্ট আমাদের শখ থেকে করা। সো বেসিক্যালি তো যাওয়া হয় নাই, বাট আমাদের অনেক 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 রিকোয়েস্ট করা হয়েছিল যে যাওয়ার জন্য। বাট আমরা বলছি যে আমরা হ্যাপি, নো প্রবলেম, আপনি ভিডিও বানান। তারপর উনি একটা অনেক ভালো বাংলাদেশের কিছু ভালো মডেলতে যে প্রথম আলোর নকশা যে ইগুলা পেপারে, ওইখানে কিছু নামি দামি আর্টিস্টদের দিয়ে বেসিক্যালি ভিডিওটা করা দৈনিক ইত্তেফাক আর ফাতেমা ফাউন্ডেশনের। তো ওই প্রোগ্রামে বেসিক্যালি আমরা যাই 2016-তে। ওইখানে আমাদের সম্মাননা স্মারকও দেওয়া হয়। বাট আনফর্চুনেটলি ভিডিওতে পার্ট নিতে ওইখানে নিতে পারি না এখানে আসলে, কারণ ওই যে বললাম একাডেমিক কজ প্লাস ফ্যামিলি একটা ই ছিল। তারপরে অ্যাকচুয়ালি এরপরে তো আরো অনেক ভালো অডিও গান আমরা রিলিজ করি। তারপরে ওই গানগুলোরও রেসপন্স অনেক ভালো পাই। প্রেক্ষাগৃহ থেকেও একটা চান্স ছিল আমাদের একটা ডেবিউট করা। প্রেক্ষাগৃহর আসলে এটা সামহাও কিছু টেকনিক্যাল আমাদের প্রবলেমের কারণে তাহসান ভাই আর পূজার একটা গানের শ্যুট ছিল, ওই সময় ওরা ইনভেস্ট করছিল। তো আমাদের গানটা ওনাদের অনেক ভালো লেগেছিল। তো ওনারা চেয়েছিল যে আমাদের দিয়ে একটা বেসিক্যালি একটা ভিডিও সং বের করার। তো হয় নাই আসলে, সবকিছুর পেছনে একটা বাধা থাকে টুকটাক। তো ওইটা নিয়ে কোনো মন খারাপ নাই। ওইটার পরে তো বেসিক্যালি আমাদের এখন বর্তমানে সবাই জানে, কুলাউড়া সবাই জানেন যে আমরা ডায়মন্ড বেসিক্যালি কুম্বাস প্রেজেন্ট ডায়মন্ড যে শিরোনামের যে ট্র্যাক ছাড়ছি ইউটিউবে, এটা আলহামদুলিল্লাহ অর্গানিক ওয়েতে মাত্র 1 সপ্তাহে আমাদের প্রায় 10,000 জন ভিউজ আমরা পেয়ে গেছি অলরেডি, এবং শত লাইক, প্রায় মোর দেন 750-এর উপরে লাইক।
লাইক, আর কিছু ডিসলাইক আছে অ্যাকচুয়ালি ওগুলো আছে আমাদের রিয়েল লাভার্স তারাই বারবার ইউটিউবে আসে, তারাই বারবার দেখে। আসলে তাদের জন্য আমার অনেক অনেক কি বলবো ধন্যবাদ তাদেরকে, কারণ তারাই বারবার চেক করে গানটা কি চলে গেল নাকি 1 মিলিয়নে। তাদের জন্য আমরা অনেক ভিউ পাচ্ছি, ইনশাল্লাহ আরো পাবো। আসলে যারা লাভার্স তারা তো সবসময় গানটা শেয়ার দিচ্ছে, আমাদের ইন্সপায়ার করছে সবসময়। আর আর এগুলো অ্যাচিভমেন্ট, আসলে ওরকম আর কোনো অ্যাচিভমেন্ট নেই। তো পথ চলার অর্জনগুলো আমরা শুনলাম। তো ডায়মন্ড প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমি এই পর্যায়ে জানতে চাচ্ছি যে আসলে এই পথ চলায় কুলোরা থেকে আসলে আপনারা কুলোরার বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন, যারা তাদের কাছ থেকে আপনারা কি পরিমাণ আসলে সহযোগিতাটা পেয়েছেন? সাহায্য সহযোগিতা পাইছি কুলোরা, আমার অনেক বড় ভাই নিজের ফ্রেন্ড সার্কেল আমাদের অনেক বেশি সাহায্য করছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি কই, আমার নিজের বড় ভাই আশরাফ জামান, তাজুল ভাই, কুলাউড়া আমার রেহান ভাইয়া, রাজনৈতিক ক্যারিয়ার রাজনীতির লোকে যুক্ত অনেক বড় ভাই আসেন, ইন্সপায়ার করছেন সাহায্য সহযোগিতা প্রথম অবস্থায়। বেসিক্যালি আরো অনেক আছেন, হয়তো নাম মনে করতাম পারি না, সাইফুল কি মনে থাকলে কইতে পারো। আমার আসলে অ্যালবামে লঞ্চের সময় অনেক বড় ভাইরা হেল্প করছে আমাদের, শুধু বড় ভাইয়ের অনেক ভাই, হাসান ভাইও ছিল, তারপরে জাকির ভাই থেকে শুরু করে তনয় ভাই, আপনি আসলে সবাই মোটামুটি যারাই কুলারা সংস্কৃতি অঙ্গনে ছিল মোটামুটি সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং বর্তমানে আমি আসলে লাইট গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, লাইট গ্রুপের চেয়ারম্যান রাবি ভাইকে এবং সিইও সুবন ভাইকে। ওনারা যে এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। নট অনলি দ্যাট, আসলে আমাদের যে গানটা আসলে কুলারাতে আসলে প্রডিউসার স্পন্সর ব্যাপারটা অনেক অজ্ঞত, আসলে তারা এতটা বোঝে না। সো আমরা ফার্স্ট মিউজিক ভিডিওস আমরাই এটা প্রডিউস করি, কারণ স্বাভাবিক এই প্রডিউস ব্যাপারটা অনেক বড় শব্দ। সো আমরা এটা বুঝাইতে পারিনি, তারপরে রাবি ভাই আর সুবন ভাই এগিয়ে আসছে আমাদের ডায়মন্ড গানটাতে, ওনারা স্পন্সর করলেন। তো আসলে এই যে ছোট ছোট এই যে হেল্পগুলো, এটাই অনেক কিছু। আসলে এরকম সাহায্য সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো ভালো কাজগুলো ওরা আজকে দিতে পারবো। এটাই শখের বসে জড়িত হওয়া গানের সাথে, তারপরও গানের একটা বিশেষ পর্ব হিপ হপ, শখের বসে জড়িত হওয়া। তো আমি জানতে চাচ্ছি যে শখের বসে জড়িত হওয়ার পাশাপাশি আপনারা কি অন্য কোনো পেশার সাথে যুক্ত আছেন? আমি বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার, অনলাইনে টুকটাক কাজ করি। আমি আসলে মিউজিকটা তো আসলে প্যাশন, মিউজিক নিয়ে আসলে কাজ করা ছোট থেকে একটা আসলে ওই ধরনের ক্রেজিনেস ছিল যে মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু করব, বাট ওইটাই প্যাশন হিসেবে ছিল, ওইটা নিয়ে করতেছি। পাশাপাশি কোলোরা হ্যাক্সেস ব্রাঞ্চে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফ্যাকাল্টি মেম্বার, ওইখানে আর কি স্পোকেন ইংলিশ অ্যান্ড আইএলটিএস লাইফ স্কিলের স্পেশালিস্ট, ওইখানে বেসিক্যালি ওই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। পাশাপাশি অনার্স 4th ইয়ার কমপ্লিট আমার আলহামদুলিল্লাহ, আর এখন মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আর তো কোন বয়সের র্যাপার এন্ড লিরিসিস্ট তা আসলে সহযোগিতার পর আমরা বুঝতে পারলাম যে আসলে দুজনেই আসলে বিভিন্ন পেশার সাথে জড়িত আছে। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্টিং, আমার একটা আসলে কুলারাতে একটা সামাজিক সংগঠন আছে যেটার নাম হচ্ছে প্রয়াস। আমরা বেসিক্যালি অনেকদিন ধরে গরিব এবং দুঃখীদের সাহায্য করে আসছি। সেই ক্লাবেরও আসলে বর্তমান কারেন্ট প্রেসিডেন্ট, ওইখানে আসলে আমি কাজ করতেছি আর কি সবার জন্য। আচ্ছা, যে কথা ছিলাম আর কি, সরি, যে সহযোগিতার কথা আমরা শুনলাম, কুলোরার বিভিন্ন স্তরের মানুষ যারা আপনাদের শ্রোতাভাজন বড় ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে বা পরিবার পরিজনের মধ্যে অনেকেই সহযোগিতা করেছেন। তো আমি আসলে এই পর্যায়ে জানতে চাচ্ছি যে কি পরিমাণ আসলে সহযোগিতার পাশাপাশি আপনার বাধার সম্মুখীন হয়েছিলেন, মানে এটা যদি একটু করতেন। এটা হওয়ার গেলে তো অনেক অনেক কিছু আইব, অনেক ভাই ওখানেও নিচ থেকেও বাধা দিছে, কইতে গেলে সরাসরি বাধা দিছে, এগুলো করতাম না বা এই ধরনের গান গাইতাম না। সমাজও আমরা আর কি আগের বিভিন্ন রাজনৈতিক টপিক নিয়ে তো র্যাপ গাওয়া চলে, বা বিভিন্ন সময় আর কি সব বাস্তব জিনিসগুলো তুলিয়া ধরা হয়। তো বিভিন্ন মানুষের একটু গাদ হয়তো লাগে যেত, এগুলা বিভিন্ন জিনিস ক্ষেত্রে, বা স্টুডিও নাই, মাইক্রো লাগিয়ে গেছি, বিভিন্ন ক্ষেত্রে আর কি বিভিন্ন সমস্যা এগুলো আমরা সম্মুখীন হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা স্টুডিওগুলা, যে আমরা কুলাউড়া যে স্টুডিও নেই, ওতে একটা কম্পিউটার নিচ্ছি, একটা মাইক্রোফোন, ওটা দিয়েও আমরা কাজ চালিয়ে যেত। মিক্সিং বোর্ড নাই, বিভিন্ন জিনিসগুলো আমরা আর কি সাহায্য সুবিধা করার মতো মানুষের বিভিন্ন ভাইয়ের কাছে গেছি বা হেল্পও লাগিয়ে গেছি, যেন আমরা একটু সাহায্য সুবিধা করুক, তা আমরা একটু কাজটা করতাম। মানুষের এটা দেশে এটা তো করিয়া কোনো লাভ নাই, তার তো নাম হইতো না বা নাম সরিতা, যার যার
পার্সোনাল এগুলো তার দৃষ্টিকোণ থেকে যাচ্ছে। আসলে এটা ছিল 2014 সরি 12 ঘটনা, ও যেটা বলতেছে এটা অনেক আগের কথা। আসলে তখন ওই যে একদমই স্কুল লেভেলের ছিলাম ওই সময়। তখন টিফিনের মানে বলতে গেলে এক ধরনের টিফিনের টাকাই পেতাম। তো ওই টিফিনের টাকা জমায় জমায় আমরা বেসিক্যালি চিন্তা করতাম যে না আমরা সাউন্ড কার্ড কিনবো, মাইক কিনবো। তো সেই সময় দেখা গেছে যে আমরা আসলে কয়েকজন আমাদের খুব ক্লোজ বড় ভাইদের কাছে আসলে যাওয়া আসলে এমনি বলা, তো তখন তারা বলতো যে এই কি গান গাইতেছে, এগুলা হিপ হপ গান কেউ শুনে, এগুলো কোনো নাকি, এগুলো কি তোমরা টপিক নিয়ে গান করতেছো, এটা কি হিপ হপ গান, যে অপরাধী টাইপ এই ধরনের গান করো, মানে এই টাইপের গানের কথা প্রপোজাল আসতো, এই ধরনের জ্ঞান দিত। যাই হোক, তো বেসিক্যালি ওনারা বলবো না খারাপ কিছু বলছে, এটা ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে যার যার টেস্ট, স্বাভাবিক মিউজিকের টেস্ট। তো যাই হোক, আমরা ওই সময় ওই কথা বলছি যে তখন আমরা টুকটাক সাহায্য চাই, তখন আর কি একটু বাধার সম্মুখীন হই। তারপর থেকে আসলে বাধার সম্মুখীনের কথা যদি বলি, সেটা হচ্ছে তখনের সম্মুখীন ছিল আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা। যেহেতু স্কুল গোয়িং ছিলাম, ওইখানে স্কুলে পড়াশোনা করতাম, পাশাপাশি মিউজিকটা ছিল প্যাশন, কিছু করব, তখন এই সমস্যাগুলো যেটা মেনশন করলো সেগুলো তো সমস্যা হয়েছে। বাট এরপর থেকে আলহামদুলিল্লাহ তেমন কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় নাই। সবাই আস্তে আস্তে স্বাবলম্বী হওয়া শুরু করলাম, সবাই যার যার জবে যার যার ফিল্ডে ভালো করতেছি আলহামদুলিল্লাহ। এখন তো 2013তেই আমরা মিবি সাউন্ড কার্ড কিনি। আমরা এই ওই খরচ টিফিনের টাকা বলেন, ওই নিজস্ব ওই খরচ দেখা যাচ্ছে ঈদের কাপড় কিনবো, 4,000 টাকা পাইছি, 5,000 পাইছি, এখান থেকে 3,000 সেভ করে রাখলাম। তা আমরা দুইজন মিলিয়ে আসলে এই সাউন্ড কার্ড, মাইক, এভরিথিং, যে একটা স্টুডিও বানাতে হয়, সফটওয়্যার পারচেস করা, ওটা অনলাইন থেকে করা, এভরিথিং আমরা ওই টাকাগুলো জমায় জমায় বেসিক্যালি আমাদের এত দূর আসা আসলে ওই সময় বাধা বিপত্তি। তারপরে বাধা বিপত্তি হচ্ছে বেসিক্যালি আমাদের ওরকম কিছু না বর্তমানে, বাট একটা হচ্ছে যে ওইটা যে বেসিক্যালি যে মানুষের যে রেসপন্স একটু কম পাইছিলাম হিপ হপের প্রতি প্রথম, বাট এখন আর কি ওরকম কিছু না। এখন সবাই বুঝতেছে হিপ হপ জেনরাটা কি, র্যাপ বিষয়টা কি, সবাই বেসিক্যালি শুনতেছে। এখন ওরকম কিছু আসলে প্রবলেম নাই। ঈদের কাপড় কেনার টাকা থেকে টাকা বাঁচিয়ে 2012 যাই হোক, ওই সময়টাতে এটা একটা বিরাট ত্যাগ। তো অনেক ত্যাগের আসলে জমতে জমতে আসলে আজকে ক্রুন বয়েজ এই পর্যায়ে এসেছে আমি মনে করছি আর কি। অনেক বাধার কথা আমরা শুনলাম। তো আসলে আমি মূলত বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে বড় বাধা হচ্ছে পারিবারিক বাধা। হ্যাঁ, পারিবারিক সদস্য যারা থাকেন, যেমন বাবা মা, তো সেইগুলো আপনারা কিভাবে ওভারকাম করলেন? যে আসলে আমার যে ফ্যামিলি আসলে সবসময় আমার সাপোর্ট দিয়ে গেছে। আমার বড় ভাইও আসলাম, সংস্কৃতি মনে মানুষ আসলাম, তো গানের বিষয়ে কোনো সময় বাধা দিছই না। আমার যা করছি যদি তোর ভালো হয়, হ্যাঁ বারবার বলছি না এটা অপশনাল রাখিও, মেইনলি নিও না। এটা নিলে হয়তো তোমার পড়ার ক্যারিয়ার বা তোমার জবের ক্যারিয়ার বিভিন্ন জিনিস, এটা বাংলাদেশের ফিউচার নাই। সত্যি বলতে এই গানের জগৎ বা ফিউচার নেই, এটা মানুষের সকল বসে করে। এটা হয়তো অন্যান্য কান্ট্রির ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, আমরা তো সেটা দেখা মানে এক ধরনের বুকামি। তবে আগে থেকে বলছি কাজ করো, হেল্প যতটুকু লাগে, সাথে সাথে আমরা যতটুকু তৌফিক আছে ততটুকু করো। তো অপশনালটা কি সাহায্য সুবিধা পাইছি আমি থেকে, না বাধা পান না কথা বলছি। সাইফের ব্যাপারটা জানতে চাচ্ছি। আমার আসলে ওরকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয় নাই অ্যাকচুয়ালি। আমি সবসময় ওই যে আগে রেডিও শুনতাম, গান টান শুনতাম, তো টুকটাক গান গাইতাম, বা আমার ভাইয়ার কালেকশনও কিছু ইংলিশ গান ছিল, তো ওইখানে টুপেক, তারপর আদার কিছু আর্টিস্টের গান টান শুনতাম। তো ওগুলো থেকে আসলে ইন্সপায়ার, আমার ভাইয়া আমাকে ইন্সপিরেশন দিত, প্লাস গানের প্রতি বলে সংস্কৃতির দিকে যে হ্যাঁ করো, খারাপ না। সেম জিনিসটা আমাকেও বলছে যে এটা প্রফেশনালি নিও না, এটা পেশন হিসেবে আছে, পেশন হিসেবে রাখাটা ভালো। তারপর থেকে তো বেসিক্যালি আমার ওরকম কোনো বাধা বিপত্তি পেতে হয় না। আব্বু সাপোর্ট করে, আব্বু তেমন কিছু বলে না। আব্বু উল্টা আমার গান শুনে আমাকে ফিডব্যাক দেয় যে এই গানটা ভালো, একটু ভালো হইলে ভালো হইতো, এই টাইপের কিছু আর কি। আর আম্মু তো প্রায় হিপ হপ গান তো বুঝে না, তারপর মাঝে মাঝে একটা ঝাড়ু নিয়ে দৌড়ায়। সো প্রায় বাসায় গান জোরে জোরে বাজায় হিপ হপ গান। সো ওইটাতে একটু মজা হয়, আর কিছু না, এক্সট্রা কোনো বাধা বিপত্তি। শুধু আম্মু না, আমার মনে হয় যে বাবাদেরও এটা আসলে বোঝার উপায় নেই। বাবা হয়তো ইন্সপায়ার করেছে, তারপরও মোটামুটি সন্তান হিসাবে সাপোর্ট। আচ্ছা আচ্ছা। কুলারা টাইমস টিভির পাক্ষিক আয়োজন লাইট জয়ধ্বনি অনুষ্ঠানের আজকের দ্বিতীয় পর্বে। তো আপনারা ইতিমধ্যেই অনুষ্ঠানটি দেখেছেন। তাদের কোন বয়েজের সাথে আমাদের আলাপচারিতা চলছে, এখন বাকি আলাপচারিতা হবে। আরও কিছু জানবো আমরা কোন বয়েজের এই যাত্রাপথে ওনাদের যে বাধা বিপত্তি ছিল বা ভালোবাসা ছিল মানুষের, সেগুলো সম্বন্ধে জানবো। তো আমি এই পর্যায়ে আসলে জানতে চাচ্ছি কোন বয়েজের যারা আছেন তাদের কাছে, যে আপনারা আমাদের জন্য আর কি ডায়মন্ডের কথা আমরা শুনলাম, এই প্রসঙ্গে আমরা পরে আসছি।
আর কি কি নতুন গান আসলে আপনারা শুরু মানে আমাদের উপহার দেওয়ার জন্য মানে তৈরি হচ্ছেন বা নিজেদের বুঝাচ্ছেন? বর্তমানে আমরা আর কি আরবান কিছু ইন্টারন্যাশনাল ট্রেক করলাম, বিভিন্ন বাইরে দেশে আর্টিস্ট থাকবা, আর বাংলাদেশেরও কিছু আর্টিস্ট আছেন একটু ভালো, তারা লোক আমরা কাজ চলে বর্তমানে অ্যাকচুয়ালি এইটিও কিন্তু বালা বালা গান পাইবা সবে। আমরা এখন বর্তমানে একটু আর কি উপর লেভেলে একটু চিন্তা করলাম, তা মার্কেট প্লেস প্লাস চিন্তা করি আর কি। আর এর মধ্যে উল্লেখযোগ্য হইল কি আমরা ইউকের লন্ডনের একজন ভাই আছেন আর কি আর্টিস্ট, টাইম বিভিন্ন বলিউডের সিঙ্গার হল কাজ করছেন, তার লগে আমরা একটা কাজ খুব শীঘ্রই আইব। আর আরো জন আছেন কি আমরা ইন্ডিয়ান র্যাপার, নাম এখন উল্লেখ করলাম না, তাই জানাইছেন করবা, তো করলে হয়তো এটা আমাদের বিগ অ্যাচিভমেন্ট, দুইটা অ্যাচিভমেন্ট হবে। বাংলাদেশের কিছু বিখ্যাত কম্পোজার, তো বাংলাদেশ থেকে এটা ফিচারিং করা অনেক বড় জিনিস। তো ওই কয়েকটা কাজ আমরা কাছে আছে, ভবিষ্যতে এটা হয়তো আমরা আপনারা পাইবা, খুব ভালো আশা করি, কোয়ালিটি খুব ভালো হইব। আচ্ছা, আমরা আশায় থাকলাম আরো ভালো কোয়ালিটির এবং আরো ভালো গান আপনারা আপনাদের হিপহপ ব্যান্ডের মাধ্যমে আমাদেরকে উপহার দিবেন। আসলে বাংলাদেশের যে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিটা, যেটা আমি আগেও মেনশন করছিলাম, যেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের আসলে বাংলাদেশের মিউজিশিয়ানদের দোষ দিব না, লিসেনার্সরা আসলে একটু ধরতে গেলে এক ধরনের সস্তা গান চায়। যেমন আপনার কিছুদিন আগে ইগল মিউজিক থেকে একটা সং বেরিয়েছে, যদিও মারুফ ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল কোনো প্রবলেম নাই, আমার ফ্রেন্ড লিস্ট উনি আছেন অনেকদিন ধরে, ওনার সাথে ভালো সম্পর্ক। উনি একটা গান বের করছেন রিসেন্টলি, বাবু খাইছো নামে একটা শিরোনাম দিয়ে, তো এটা খুব খাইতেছে মার্কেটে কারণ, বাট এটা লিরিক্স আর মিউজিক যদি দেখেন, দেখা যাবে যে এটা আসলে গ্রহণযোগ্য নয়। মানুষ, আমরা তো বলি যে বাংলাদেশের সামাজিক গান, হিপহপ গান কি সামাজিক কিনা, তাহলে বাবু খাইছে এটা কোন সামাজিক গান হলো? এটা আমার একটা প্রশ্ন সবার কাছে যে হ্যাঁ ঠিক আছে, হিপহপ গান তো সমাজে কেউ শুনে না, তাহলে এই বাবু খাইছে এটা মানুষ কেন শুনতেছে? আসলে সমস্যা হচ্ছে যে আমাদের গানে না, কোনো জেনরাতে না, সমস্যা হচ্ছে যে আমাদের মেন্টালিটি এবং আমাদের মিউজিক্যাল টেস্টের উপরে। কারণ আপনি দেখেন সস্তা গান বস্তা ভরে মানুষ শুনতেছে, তাহলে কেন হিপহপ গানটা যে নতুন, যেটা কিনা পুরো বিশ্বে এত জনপ্রিয় একটা জেনরা, এটা কেন বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করতে পারতেছে না? শুনলে হয়তো বলে ক্যাপ পড়তেছে, হ্যাঁ হাতে একটু রিং পড়তেছে, একটু সোয়াগ ভাব হাসলিং করতেছে, এটা দেখে অনেক কিছু বলে, কমেন্ট করে। বাট ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমার কথা হচ্ছে এটা না, দেখো আমার গানের মিউজিক কোয়ালিটিটা শুনো। দূর থেকে কাউকে দেখেই জাজ করা এটা খারাপ জিনিস, গান শুনি তারপরে জাজ করি। বাট আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন বলে লাভ নেই, মিউজিক ইন্ডাস্ট্রি একটু এরকমই যে আপনি সস্তা গান বানাবেন, আপনি হিট হয়ে যাবেন। আর আপনি ভালো গান যদি কোনো মিউজিক ভিডিও করেন ভালো স্টোরি দিয়ে, সেগুলো আসলে কেউ দেখবে কিন্তু পরে আর শেয়ার দিবে না। কিন্তু খারাপ লিরিক্স বলেন বা চিপ লিরিক্স বলেন বা ভালো কোনো কোয়ালিটিহীন কোনো মিউজিক ভিডিও দেখবেন আপনার বাংলাদেশে হিট হয়ে যেতেছে, একদম মিলিয়ন ক্রস করে ফেলতেছে। বাট ভালো কোনো কন্টেন্টের আসলে বাংলাদেশে কোনো ভালো কোনো দাম নাই। ট্যালেন্ট তো আর ট্যালেন্ট যতই মিলিয়ন ক্রস করুক, আমার মনে হয় মাস শেষে বা বছর শেষে পরে এটার কোনো খোঁজ খবরই থাকে না। একটা ভালো গানের স্থায়িত্ব যেরকম সস্তা ফেমাসিটি সস্তাই। আমরা শুনলাম যে নতুন কি কি পরিকল্পনা নিয়ে আপনারা নতুন আমাদেরকে কি উপহার দিবেন সেটা আমরা শুনলাম। এই পর্যায়ে আসলে আমি জানতে চাচ্ছি যে কনভয়েসের ডায়মন্ড প্রসঙ্গে আসতে চাচ্ছি, যেটা আপনাদের নতুন রিলিজ হলো রিসেন্টলি। তো গানটার আমরা দেখেছি এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। কুলোরার সন্তানেরা বা কুলোরার উদ্যমী তরুণরা যে এরকম একটা গান প্রকাশ করতে পারে, হ্যাঁ, এবং এটা একদম আধুনিকভাবে প্রকাশিত হয়েছে আমরা যেটা ইউটিউবের মাধ্যমে। তো সেই কনভয়েসের আমি বলতে চাচ্ছিলাম যে সেই শুটিংকালীন ডায়মন্ডের, এটা আপনাদের কাছেও নতুন অভিজ্ঞতা, তো সেই শুটিংকালীন অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। একটা মিউজিক ভিডিও আসলে তৈরি করতে অনেক শ্রমের ব্যাপার, এটা আসলে আমরা প্রথমে বুঝিনি। কারণ আমরা 10 বছর ধরে গান গাচ্ছি, কখনোই ভিডিওর কথা চিন্তা করিনি। কারণ আমরা চিন্তা করতাম যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি একটা জিনিসের, যে আমি বানাবো মানুষ শুনবে, শোনার পরে তো খিলখিলে দাঁত বের করে হাসবে, এটা বুঝবে না যে বেসিক্যালি এই যে একটা যে শ্রম দিতে একটা গানের পেছনে কতটুকু, এটা আসলে কেউ দেখবে না। সো ওই চিন্তা করে দেখলাম যে আমি আজকে একটা ভালো একটা গান বের করলাম, মানুষ পেছনে সমালোচনা করবে, হাসবেই। তো আমি চিন্তা করছি যে আমি যদি একটা ভালো কন্টেন্টের গান বের করি, তখন মানুষ হাসাহাসি বলেন বা আছে না উল্টা সমালোচনা করবে, সেই সুযোগ আমরা দিতে চাই নাই কখনো। সেই জন্য বেসিক্যালি আমরা 10 বছর সময় হাতে নিছি, আমরা অনেক প্ল্যান করছি, প্রি প্ল্যান করছি প্রত্যেকটা জিনিসে, যে কোথায় কি হবে, স্টোরি নিয়ে, আমি পার্সোনালি স্টোরি নিয়ে কাজ করছি যে না আমার ভিডিওটা এরকম হবে। আমরা বেসিক্যালি বাংলাদেশের প্রথম আমরা স্টোরি বেসড
হিপ হপ সং রিলিজ করছি, এটা কোথাও পাবেন না ইউটিউবে খুঁজে। হ্যাঁ, হিপ হপের সং আছে, গান গিয়ে চলে গেছে, বাট একটা স্টোরি, একটা ডায়মন্ড নিয়ে যে একটা স্টোরি একটা গানের ভেতরে, তাও হিপ হপ গানের ভেতরে যে তুলে ধরা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনারা যারা দেখেন না ইউটিউবে গিয়ে দেখতে পারেন আমাদের অফিসিয়াল ক্রুন ভয়েস চ্যানেলে, ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা গান আমরা প্রডিউস করতে পেরেছি। এটা করার একটাই কারণ যে মানুষ ভালো কিছুতে মানুষ সমালোচনা করবে, মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা। সো এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, বাট সবাই যদি স্টোরিটা যদি বুঝে, গানটা যদি শুনে মন দিয়ে, তাহলে দেখবেন যে অবশ্যই ভালো একটা ফিডব্যাক দিবে। এটা আমার আর কি মনে বিশ্বাস। আর ভিডিওতে করার পেছনে মজার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে আসলে আমরা তো সব নতুন কাস্টিং নিয়ে করছি, কেউ তো প্রফেশনাল না, সত্যি কথা। সো খুব অ্যামেচার ওয়েতে আমরা যাচ্ছিলাম, বাট একটা টাইমে চিন্তা করলাম ভিডিও শুটিং এর ঠিক আগে, এভাবে গেলে তো মনে হয় আর ভিডিও বের হবে না, তো একটু প্রফেশনালিজম দেখাইতে হবে। সো ওইটার জন্য আসলে আমরা পরে অনেকবার মিটিং বসি যে না, আমাদের আর একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, কিছু রিহার্সেল গুলো করতে হবে। তার মধ্যে অনেকে দেখা গেছে কেউ মামা বাড়ি গেছে, কেউ করোনার জন্য বেরোতে পারতেছে না, কি একটা হজবরল একটা অবস্থা। তারপরে অনেক কষ্ট করে সামহাও আমরা ফিগার আউট করি, সবাইকে একসাথে করি, তারপরে কাজ করা হয় ভিডিওতে। আর ভিডিওতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বেসিক্যালি সবচেয়ে বেশি মজা হয়েছে শিয়াবের যে পার্টটাতে, ওইটাতে বেসিক্যালি আমাদের এটা শিয়াবের কাছ থেকে শুনি। আচ্ছা, এটা শিয়াবের থেকে শোনা যাবে। শুটিং এর লাস্টের দিন, একবারে লাস্ট মুহূর্তে কিন্তু আমার শুটটা হয়েছে। প্রথম অবস্থায় তো তারা শুট গেছে, লাস্ট একবার তিনটা বা দুইটা বা তিনটা হইব শুটিং শুটটা হয়েছে। তো এটা মনে আসলাম স্মোক যে মেশিনটা আছে, স্মোক আসতে পারে না, ওই মেশিনটা লোকে আবার আর কি আনতে পারছি না, এটা কিছু সমস্যার কারণে এগুলো আর স্মোকের দুয়াটা তখন কিতা করতাম কিছু খুঁজিয়া হইল না। পাতিল, নারিকেলের চুলা আর দুনা, ওগুলা ব্যবস্থা করছে, দোকান একটা ওপেন করে আর কি, এগুলা ব্যবস্থা করে এগুলা দিছি। তো দুনা অল্প আইন দিছিলাম, ঠিক একটা সিন নিতে হলে অনেক সময় লাগে, আমরা নিছিলাম অল্প। আর এটা দরকার 5 সেকেন্ডের রেকর্ড হওয়া, এটা শেষ হয়ে গেছে। এখন তো খালি নারিকেলের চুলা জ্বলে দোয়া বড়, এটা বুঝলাম যে দুনা নাই, যে এটা খুব নাকমুখ কিভাবে এফেক্ট করে আর কি। এই জ্বলার মধ্যে আমার শুটিংটা শেষ করতে হয়েছে 1.5 ঘন্টায়। আর খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব মজাও লাগছে। সব ক্যামেরাম্যানও যারা আছেন সব আর কি খুব হাইপারও, আর খুব খুশিও করা, মজাও করা, আসরাও বাড়িয়া যাইরা গিয়া আবার আইরা ওগুলা করি আর কি। কিন্তু আসল জিনিসটা ফেস করতে হয়েছে মানে শিয়াবকেই, মানে কি পরিমাণ একটা শুটিং এ তাও আমাদের দোয়া বারণ না কোনো দিকে। এই মজার অ্যাকচুয়ালি যে ভিডিওর মজার যে সিনগুলো, এগুলো মুখে বলার থেকে আমার মনে হয় ভিডিওতে যদি দর্শকরা দেখে তাহলে আরো মজা পাবে। আমরা ভিডিও শেষে আমরা বিহাইন্ড দ্য সিনের একটা সেগমেন্ট রাখা হয়েছে, ওইখানে মনে হয় দর্শকরা গেলে আরো মজা পাবে। অনুষ্ঠানের পর্যায়ে আসলে আমি জানতে চাচ্ছি যে আপনারা শুরু করেছেন, তো ক্রোন ভয়েসের যাত্রা চলতেছে, হ্যাঁ, তো এ পর্যায়ে যদি এই হিপ হপ ব্যান্ডের সাথে কোনো তরুণ যুক্ত হতে চায় বা আগ্রহ দেখায়, তাদের প্রতি আপনাদের নির্দেশনা কি থাকবে, বা তাদেরকে আপনারা সাদরে গ্রহণ করবেন কিনা? অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডের মেম্বারদের কথা বলতেই হয়। আমাদের ব্যান্ডে বেসিক্যালি শিয়াবার আমি তো অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা চালাচ্ছি, ব্যান্ডটাকে নিজের মতো করেই চালাচ্ছি। তার মধ্যে আমাদের প্রতি সময় অনেক ব্যান্ড মেম্বাররা জয়েন করে, যেমন রুদ্র সেন, তারপরে তানজিল আহমেদ শাফি, প্রীতু চৌধুরী, রন্তু সেন। আমরা এই দলটা ছিলাম আমরা বেসিক্যালি স্টেজ পারফর্মে। আমরা বিভিন্ন জায়গায় জুরিতে, তারপর যে ঢাকায় যে পারফর্ম করলাম, কয়েকটা জায়গায় আমরা পারফর্ম করছি। এটা হচ্ছে আমাদের অন স্টেজ ব্যান্ডমেট যারা, তাদের নিয়ে। আমাদের ড্রামার হচ্ছে রন্তুদা, ভোকালিস্ট হচ্ছে শাফি আর রদ্রু, আর লিড গিটারিস্ট হচ্ছে প্রীতু, আর বেস বাজাতো শাফি। যদিও শাফি আর প্রীতুকে খুব মিস করতেছি, ভিডিওতে খুব মিস করছি, তোমরা যদি দেখে থাকো আসলে খুব বেশি মিস করছি আমরা এই ভিডিওতে। আর পাশাপাশি মাহমুদুল ইসলাম মান্না, তারপরে মাসুদ রানা, তারপর ওরা হচ্ছে আসলে ওদের নিয়ে আসলে বেসিক্যালি আমি আর শিহাব রিসেন্টলি অনেকগুলো গানই প্রডিউস করতেছি, এবং ভবিষ্যতে আরো কয়েকটা গান আছে ইনশাল্লাহ ওদের নিয়েও করবো। এই আর কি। আর নতুন শিল্পীদের কথা বলতে, এই যে যাদের নাম বললাম সবাই নতুন ছিল, তারা সবাই কিন্তু কুলাউড়ার ছেলেরা। তো ওদেরকে বেসিক্যালি আমরা প্রতিটা ধাপে আমরা সুযোগ দিয়ে আসছি। এটা না যে আমরা দিব না, ভবিষ্যতে যেভাবে দিয়ে আসছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে যদি তারা আমাদের সাথে আগ্রহী হয় কাজ করা, তারা যদি আসে, অবশ্যই আমরা তাদের নিয়ে কাজ করব। আসলে আমি যে ব্যান্ডটা আমরা গঠন করছি, এটার মধ্যে আমরা দুইটা সেগমেন্ট আছে, আলাদা আলাদা। হিপ হপ গাই ঠিক আছে, অনেক মেলো ক্লাসিক ফোক গান, তারা তো সুযোগ সুবিধা পাইতো, স্টুডিও একটা গান করতো, তারাও তো ইচ্ছা থাকে। তো আমরা এটারও আলাদা স্টেজ বরিয়ার আছে আমরা ব্যান্ডের মধ্যে, তারাও গাইতে পারবো, তারাও সুযোগ সুবিধা দিয়ে দেবো। নতুন আর্টিস্ট যারা একবার বিগিনার আর্টিস্ট নেই না, তারা হয়তো একটু গড়ি 2-3 বছর 4 বছর পরে একটা পজিশন আনিয়ে দেন, আমরা গানও কাজ করে পারবো। রাখছি কন্টিনিউ, আমরা গেলে যাতে আরো জন থাকে, এই ব্যান্ডটা যাতে অফ হয় না আর কি
থাকতো, এটা শ্রুতল মতো আর কি বইয়া যেত আর কি, আর রাখতো না ও সিস্টেম। আমরা এটা চালিয়ে নিলাম, একটা ক্লাব সংগঠন যেটা আসলে ওরা চালিয়ে নিলাম এটা। আমি এই প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছিলাম আসলে যে আমরা আমাদের দেশের দিকে তাকাই, বাইরের দিকে তাকানোর দরকার নেই। দেশে যদি আমরা দেখি যে বিভিন্ন নামকরা ব্যান্ড দলগুলো আছে, এগুলো একটা সময় দেখা যায় যে মনোমালিন্য কারণে ভেঙে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে সদস্যদের মধ্যে মনোমালিন্য কারণে ভেঙে যাচ্ছে, পরবর্তীতে আবার এক হচ্ছে। আবার দেখা যাচ্ছে যারা মেম্বাররা আছে সবাই থাকে ইউনিভার্সিটি পড়ুয়া বা এরকম, তো তারা আবার বিদেশে পড়ার জন্য যখন চলে যাচ্ছে তখন আবার এই ব্যান্ডের কোনো থাকে না। তা আবার দেখা যায় 20 বছর পর, যদি একটা উদাহরণ আমি দিই, যেমন নুভা ব্যান্ড, নুভা আবার 20 বছর পর আবার একত্রিত হয়েছে। তারপর আর্ক ব্যান্ড, আশিকি যেমন টুলু আবার দেশে এসে ওইটা আবার সবাইকে নিয়ে গড়ার চেষ্টা করছে। তো এরকম যদি ঘটনা ঘটে যে আমাদের কোন বয়েজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আসলে কি করা, বা যদিও শুনলাম আপনার নতুন জেনারেশনদের প্রাধান্য দিয়ে সেটা রানিং এ রাখবে, এই প্রসঙ্গে একটু আমরা জানতে চাচ্ছি। এটা হচ্ছে যে আসলে সবচেয়ে বড় কথা, আগের যত গান কম্পোজ বা মিক্সিং মাস্টারিং হতো সব শিহাব করতো, বাট বর্তমানে শিহাবেরই ছোট ভাই সৌমিক জামান শিহাব, বেসিক্যালি ও হচ্ছে আমাদের বর্তমানে মিক্সিং মাস্টারিং, তারপরে বিট প্রডিউসার, এভরিথিং। ও আসলে শিহাবই আসলে ওকে তৈরি করে, নিজের হাতেই তৈরি করা। তো ও আসলে এক্সট্রা অর্ডিনারি কাজ করতেছে প্রত্যেকটা গানে। ডায়মন্ড গানের মিক্সিং মাস্টারিং আর কম্পোজ আসলে বেসিক্যালি ভিডিওর ভিএফএক্স এর যে কাজগুলো, এটা সোহানেরই করা। সো আমরা অলরেডি একটা মানে শুরু করে দিছি। সোহানকে যেহেতু আমরা রেডি করে রাখছি, তার মানে একটা মেসেজ দেওয়া যে আমাদের নেক্সট প্রজন্মকে আমরা অলরেডি রেডি করে রাখছি। জাস্ট এখন আমাদের সময় যেখানে নিয়ে যায়, যদি আমরা ভবিষ্যতে কোথাও বাইরের দেশে পড়াশোনার জন্য যাই বা যার যার জীবন তাগিদের জন্য যেখানেই যাই, বাট মিউজিকটা হচ্ছে প্যাশন। মিউজিকটা মানুষ মন থেকে করে, মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছুই ভেদ করা সম্ভব। সো অবশ্যই আমরা যেহেতু এত কম সময়ের ভিতরে লকডাউনের ভিতরে প্ল্যান করে যদি ডায়মন্ডের মতো একটা মাস্টারপিস গান বের করতে পারি, কুলারার মতো মফস্বল শহরে থেকে কোনো শুটিং বাইরে না গিয়ে, তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা কোথাও দূরে গেলেও আমরা একত্রিত হতে পারবো না। এভরিথিং ইজ পসিবল। সো আসলে ইম্পসিবল শব্দটাই বলে আই এম পসিবল। সো আমি মনে করি না যে এটা কোনো ইম্পসিবল কোনো ম্যাটার আমাদের জন্য, যে ভবিষ্যতে যদি এভাবে আমরা যদি আলাদা হয়েও যাই যে আমাদের কখনো একত্রিত হতে হবে না বা কোনো ধরনের কিছু হবে, এটা কখনোই ফিল করি না। আমরা ইনশাল্লাহ এখন যেরকম আছি ভবিষ্যতে ইনশাল্লাহ ওরকম থাকবো, এবং নতুনদের নিয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে চাই, সবাইকে ভালো ভালো গান শোনাতে চাই। বাট এটার পেছনে আসলে আমাদের যে শ্রোতা বা যা বড় ভাইরা আছে, যারা আমাদের মন থেকে ভালোবাসে, হয়তো অনেকে মুখে বলে না, তাদের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে ইনশাল্লাহ আমরা কুলারার মাটিতে থেকে আমরা পুরো বাংলাদেশে বলেন বা পুরো বিশ্বে আমরা যাতে ভালো কোনো হিপ হপ মিউজিক বলেন বা কোনো ভালো কোনো গান উপহার দিতে পারবো। আমাদেরও কামনা থাকলো যে কোন বয়স এভাবে এগিয়ে যাক, পরবর্তী স্টেজেও তাদের এরকম এগিয়ে যাওয়ার ধারাবাহিকতাটা থাকুক। তো এই পর্যায়ে আসলে অনেক কথা হলো, অনেক কিছু আমরা শুনলাম যেগুলো আমাদের অজানা ছিল, দর্শকদের কাছেও অজানা ছিল। তো এবার একটু আমরা আমাদের যেহেতু স্টেজে আমন্ত্রিত আপনারা, দর্শকদের উদ্দেশ্যে খালি গলায় যদি কোনো আপনাদের কোনো গান আমাদের একটু শোনাতেন। উইদাউট মিউজিক, ফ্রিস্টাইল, ইটস লাইক ফ্রিস্টাইল দিয়ে। সাইফ তুমি শুরু করো, আমি হয়তো বিট বক্স দিব। না শুরু করো। আচ্ছা ঠিক আছে। রাস্তায় তোমাকে দেখেছি প্রথম হাসতে, কখনো দেখিনি এমন কেউ শাস্তে। তুমি যদি বুঝতে পড়ছে বৃষ্টি, অপরূপ দৃষ্টি, মন পাগল করার জন্য সৃষ্টি। দূর থেকে দেখছি লাগছে যে মিষ্টি, আহা কি মায়াবী চোখ তোমার, পরনে নীল শাড়ি, খুপাই রজনী অপরূপ সুন্দরী। সো বেসিক্যালি এখন আমিও রাধা রিলোডেড এর লাস্ট ভার্সটা গাবো। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেবি রিসেন্ট আমাদের আপলোড। Okay, it sounds like মন চায় তোমায় পেতে আরো কাছে, হৃদয়ে জুড়ে রাধা আছো তুমি মিশে, কিসে এত লজ্জা আসো না কাছে, দেখো তোমায় দেখে আজ চারটিও হাসে, অপরূপ তুমি অপরূপ হাসিতে, অজান্তে সুর উঠেছে আমার বাসিতে, পাশাপাশি বসবো হাত ধরে হাঁটবো, মন খুলে হাসবো তোমায় ভালোবাসবো। থ্যাংক ইউ। মিউজিকের লোকে দিলে হয়তো আরো বেস্ট, আপনি শুনতেও ভালো লাগবে, হয়তো এটা র্যাপ, হয়তো এটা ফ্রি স্টাইল হতে বেশি আপনার
ভালো লাগতো না তো আসলে অনেকদিন পরে বাসটা গাওয়া হলো। আমরা তো আর অনেকদিন পরে তো রিস্টার্ট হয়ে গেল তো এটা বলা যায় যে ভিতরে আছে অনেক ছন্দ, হ্যাঁ, লাগছে না শুনতে মন্দ, মন্দ। এরকম। মানুষের সমালোচনা থেকে আসতেছে গন্ধ। দ্য লাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কুলোরা টাইমস টিভির যাত্রা শুরু হয়েছে গত 6 আগস্ট। তো এর আগে থেকেও আসলে লাইট গ্রুপের এই কুলোরা টাইমস টিভির আয়োজনে আমরা 2টি অনুষ্ঠান দর্শকদের উদ্দেশ্যে আমরা প্রচার চালিয়েছি। একটা হচ্ছে তানভীর সুবনের উপস্থাপনায় টু দ্য পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার ফজলে আবিদ খান রাবির উপস্থাপনায় ব্ল্যাকবুট। তো এটা নিয়ে আমরা আসলে কাজ করছি মে মাস থেকেই। তো মার্চের থেকে আসলে দি লাইট ফাউন্ডেশনের ব্যানারে আসলে আমরা বিভিন্ন করোনা চলাকালীন, মহামারী চলাকালীন সময়ে এখনো আমরা ওই সাহায্য সহযোগিতাটা করে যাচ্ছি। তো এই সার্বিক সবকিছু মিলিয়ে দি লাইট গ্রুপের এই টোটাল আয়োজনকে আসলে আপনারা কিভাবে দেখছেন বা আপনারা কি মনে করছেন? আসলে লাইট গ্রুপের সাথে আমার আসলে পরিচয় বেশি দিন হয়নি, তারপরেও যতটুকু আমি লাইট গ্রুপের বিভিন্ন কার্যক্রম ফেসবুকে বলেন বা মানে সামনাসামনি হোক দেখে যেটা আমি ফিল করতেছি যে আসলে তাদের খুব প্রশংসনীয় কাজগুলা। কারণ তারা প্রথম অবস্থায় যে গরিবদের মানুষের মধ্যে যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, একটা বিরল একটা জিনিস আসলে তারা দেখিয়ে দিয়েছে কুলারাবাসীকে, যে রাবি ভাই বলেন, তানভীর সুবন ভাই, রাহি ভাই, তারা প্রবাসে থেকেও যে কুলারার মানুষের প্রতি যে একটা ভালোবাসা, তারা যে একটা এটা যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, লাইট গ্রুপের মাধ্যমে হোক, তারা যে এই যে কাজগুলো করে যাচ্ছে, এটা আসলে প্রতিটা মানুষের মুখে মুখে এখন বর্তমান কুলাউড়ার আমি নিজে ফেস করছি, যেগুলো যার সাথেই কথা বলি সবার সাথে একটা হাইপ সৃষ্টি হয়ে গেছে লাইট গ্রুপের, যে এরা করতেছেটা কি। বেসিক্যালি প্রথম অবস্থায় গরিবদেরকে বা বিভিন্ন অসহায় মানুষদেরকে সহযোগিতা থেকে শুরু করে বর্তমানে কুলাউড়া সর্বপ্রথম এই যে মিডিয়া টেক নিয়ে কাজ করা। এই যে আমি এখানে বসে কথা বলতেছি, এটা যদি লাইট গ্রুপের যদি সহযোগিতা না থাকতো তাহলে মনে হয় না লাইট গ্রুপ টিভিটা বের হতো। সো প্রত্যেকটা কাজ ছোট থেকে শুরু হয়, ওনাদের কাজগুলোও আমি দোয়া করতেছি মন থেকে, এবং সবাই প্রত্যাশা যেটা আস্তে আস্তে অনেক সিলেটের মধ্যে সব থেকে বেস্ট একটা মিডিয়া টেক হবে, এবং মিডিয়ারকে যেভাবে ওনারা প্রতিস্থাপন করতেছে কুলারের মধ্যে বা সিলেটের মধ্যে, এটা দোয়া করে এটা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাক, এটাই আসলে খুব সফলতা কামনা করি। আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে সবসময়, আমরা নিজেদেরকে আসলে তৈরি করছি। তো কতদূর যেতে পারবো আমরা জানি না, তো আমাদের চেষ্টাটা থাকবে আপ্রাণ। আসলে প্রথমে আমি শুরু করি, তারপর শিহাব দিয়ে কথা বলবে। বেসিক্যালি আসলে আমরা কুলারের জন্য অনেক বছর ধরেই কাজ করে আসতেছি, গান নিয়ে কাজ করতেছি। তো আসলে এই যে কুলারের জন্য গান গাওয়া, বা আসলে আমরা যদি আজকে কোনো ভালো কন্টেন্ট বানায় যদি সুনাম অর্জন করতে পারি, এটা আমাদের ব্যক্তিগত কোনো অর্জন না, আমি মনে করি। এটা আমার কুলাওয়ারা বলেন, আমার যেখানে আমার সবাইকে নিয়ে আমরা বেসিক্যালি থাকি, বা সবাই আমাদের কম বেশি সবাই কিন্তু আমাদের সাপোর্ট করছে বা চিনতেছে। তারা যদি আমাদের একটু যদি আরেকটু যদি সহযোগিতা সাপোর্ট করে, তাহলে কিন্তু আমরা কুলারার সম্মানটাও কিন্তু উপরে উঠাইতেছি লিটারেলি। ইভেন কুলারার না, যদি এটা আরো ভালো বা আমরা আমাদের কাজগুলো যদি আরো ছড়ায় বাংলাদেশের মধ্যে, তাহলে আমরা পুরো সিলেটের এই সুনাম আমরা বেসিক্যালি পাচ্ছি। তো এর একটাই মেসেজ থাকবে আমার দর্শকের প্রতি, যে ভালো গান শুনুন, ভালো স্টোরি বেসড যদি মিউজিক ভিডিও যদি দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং অবশ্যই পাশে থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যে হ্যাঁ, সমালোচনা করবেন। আমরা যদি কোনো গানে বা কোনো কথায় বা কোনো কিছু যদি আপনার সমালোচনা করেন, সেটা আমাদের জন্যই ভালো, কারণ আপনাদের সমালোচনার কারণেই কিন্তু আমরা ভুলগুলো ধরতে পারবো, এবং সেই ভুলগুলোর সূত্রে আমরা আরো ভালো গান দিতে পারবো। আপনারা যদি সমালোচনা না করেন, তাহলে কিন্তু আমাদের ভুল খুঁজে পাচ্ছি না। সবাই যদি লাভার্স হয়ে যায়, তাহলে হেটার্সরা গেল কোথায়? হেটার্সদের থেকেই কিন্তু আমরা অনেক রিয়েল জিনিস শিখতে পারি। সো আসলে হেটার্স বলবো না, তারাও লাভার্স ইন ওয়ান সেন্স। তো তারা যদি আমাদের একটু যদি তারা সহ যদি সবাই যদি সমালোচনা আর ভালোবাসাটা যদি দিয়ে যায় আমাদের, কুলাউড়া বলেন, সিলেট বলেন, সবার জন্যই আসলে আমরা সম্মান বয়ে আনবো ইনশাল্লাহ, এটা কথা দিচ্ছি আমরা। আর কখনো আমরা ডেফিনেটলি আমরা কখনো করবো না, উই ওয়ন্ট লেট ইউ গাইজ ডাউন। আমার সব প্রথম তো নিজের এলাকা থেকে সবার কাছে চাওয়া থাকে, যেন আমার যে পাশের যে ভাই ব্রাদার আছেন, যারা আছেন, সবাই যদি আমার সাজেশন দেওয়া করেন, অনলাইনেও যদি সোশ্যাল সাইট বা বিভিন্ন ফ্রেন্ড সাইটের কাছে যদি শেয়ার করেন, বিভিন্ন জিনিসগুলো আমরা যদি একটু প্রচার করেন, তাহলে এটা আমরা লাগে অনেক উপকার হয় আর কি, যে আমরা অনেক আগুয়াইতাম পারবো। সবচেয়ে বড় মার্কেটিং অনেক ব্যাপার সেবারও থাকে। এটা আমি তো প্রথমে আমার দাবিটা আমার নিজের এরিয়া, যে আমার ভাই ব্রাদার যারা আছেন, তারা আগে আমার সাপোর্ট দরকার।
গানটা শুনে না শুনে না। বালা যেটা ওই সাকি রিভিউ দিও, বালা লাগলে খারাপ লাগলে খারাপ রিভিউ দাও, বালা লাগলে বালা রিভিউ দাও, আমরা তা আপত্তি নেই, আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, একটা কিছু মন্তব্য করো, আমরা সাপোর্ট দাও, অন্তত এই আশাটা তার কাছে আমি দর্শকের কাছে খুব বেশি রাখবো, আমরা যারা অডিয়েন্স আছেন তার কাছে আমি এটা খুব বেশি request করি। সম্মানিত দর্শক, আমরাও আশা করছি কোন ভয়েসের এই যে দর্শকদের কাছে যে প্রত্যাশাটা সেটা যেন পূরণ হয়, এবং এরকম সৃষ্টিশীল উদ্যমী তরুণদের পাশে দর্শকরা যেন সব সময় থাকে, কাছে থাকেন, সেই প্রত্যাশাটুকু রাখছি। দি লাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কলোরাডো টাইমস টিভির আমাদের বিভিন্ন আয়োজন নিয়ে আমরা প্রতি সপ্তাহে হাজির হচ্ছি ফজলে আবিদ খান রাবির পরিকল্পনায় এবং সৈয়দ তানভীর সুবনের উপস্থাপনায় রাজনীতির বিষয় নিয়ে উপস্থাপনায় টু দ্য পয়েন্ট, যেটা প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 8:30 এবং সৈয়দ তানভীর সুবনের পরিকল্পনায় এবং আমাদের ফজলে আবিদ খান রাবির উপস্থাপনায় শিক্ষাঙ্গন এবং শিক্ষকদের নিয়ে চমৎকার একটি অনুষ্ঠান ব্ল্যাকবোর্ড, যেটা প্রচারিত হয় প্রতি সোমবার সন্ধ্যা 7:30। এছাড়াও লাইটস জয়ধ্বনি প্রচারিত হচ্ছে পাক্ষিক হিসাবে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বুধবার সন্ধ্যা 7:30, যা আশা আপনারা দেখতে পারবেন আমাদের কলোরাডো টাইমস টিভির ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের আমাদের দ্য লাইটের অফিসিয়াল পেজে। আপনাদের সেই অনুষ্ঠানগুলো দেখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রতি রবিবার কলোরাডোর সপ্তাহে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন সপ্তাহের সংবাদ, এটা দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি দ্য লাইট গ্রুপের সকল কার্যক্রমে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যাওয়ার আগে আমরা কোন ভয়েসের ডায়মন্ড গানটি শুনতে শুনতে বাড়ি ফিরব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাই। Style bustane আমার লাইফস্টাইল পাঁচটা কিন্তু আইয়া গাই আমি আবার ফ্রিস্টাইল চোখের মুখে চাইলে দেখবা তুমি খালি ক্রিস্টাল বন্ধু ডাবল এক্সেল লগে সবয় বিডি হিপ হপের দোকান খুইলা দিছি আমি, লাগানো ছিল এতদিন তালা ছিল না কারো কাজ, পুলা হইলাম আমি ওয়ান পিস পুরাই খানদানি, পিছে বদনাম গাইয়া যাচ সেটা ভালো কইরা জানি, পুরাই ফুলাইয়া হাঁটি উইথ মাই দাউরা বাহিনী, তবু লাইফের এন্ড মানে পুরা ইদি, আমার জিনিস পাতিরও মানে পুরা তর তাজা, মার্কেটে এক নামে চিনি। Jungle, take a shot. double এক্সেল নিকে মাইকো আমার ট্রাকটা হুনা যাও ডায়মন্ড আমার হাত একদম ব্যাক করে রাখ আগে ঠুস হইবি পরে ফুস হুজুকে বাঙালি সালা হুজুর চিনে না কাঠি রাইকা সালা চিনে জোরি না মরজিনা সালা জোরি না মরজিনা সালা জোরি না মরজিনা আসমান তাই কাপড় সুমিয়া আগা মাথা বুঝো না ওদের মাইকে চিল্লাইয়া গানটা আমার খাইও না বহু বছর সাধক আমি আমারে বুঝাইও না গান গাইয়া কি করবা মার্কেটে যে গান 2020 solar এখন আমার ফ্লো লাইক মেশিন গান আমার ল্যাম্বরগিনি গান গাড়ির দিকটা সারি গান আমি মারছো তাক এক বসাতেই সকল কেনাকাটা, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বিয়ের শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি সহ জেন্টস এবং সকল প্রকার এক্সক্লুসিভ লেডিস কালেকশন রয়েছে আমাদের কাছে। বিশ্বস্ততার 18 বছর আপনাদের সাথে আছে বস্ত্রবাজার, তাই বিশ্বস্ততার সাথে সকল কেনাকাটা করতে আজই চলে আসুন আমাদের বস্ত্রবাজারে। 3 নং দোকান উত্তরা ব্যাংকের নিচে, MRH শপিং সিটি, চৌমুহনী, কুলাউড়া। মোবাইল 01-712-147239, 01-871-453739।